বার্সেলোনা লা লিগায় সিজনের প্রথম পয়েন্ট হারালো এবং সেটা শুধু পয়েন্ট হারানো মানে পুরোপুরি 3 পয়েন্টেই তারা হারিয়ে ফেলেছে। বার্সেলোনা টানা 7 ম্যাচ জেতার পর 8 নম্বর ম্যাচে এসে লা লিগায় প্রথম হারলো ওসাসুনার কাছে 4-2 গোলে এবং বার্সেলোনা ফার্স্ট হাফে 2-0 গোলে পিছিয়ে ছিল। শেষ দিকে যে দুটা গোল শোধ দিয়েছে সেকেন্ড হাফে, কিন্তু সেকেন্ড হাফেও ওসাসুনা দুটা গোল দিয়ে দিয়েছে। অথচ এই ম্যাচটার আগে আমরা কথা বলছিলাম যে বার্সেলোনা সম্ভবত তাদের ইতিহাসে 2017-18 পর সেরা শুরুটা পেতে পারতো, কিন্তু ওসাসুনা এসে বার্সেলোনা তালটা কেটে দিল। অষ্টম ম্যাচে তালটা কেটে দিয়েছেন এই ব্রায়ান জারাগোসা। আন্তে বুদিমির দুটা গোল করেছেন, মাঝখানে বার্সেলোনা একটা গোল শোধ করেছিল, পাবলো তরে একটা দুর্দান্ত গোল করেছেন, যদিও সেখানে গোলকিপার একটা বড় মিস্টেক ছিল। তারপর যেটা দেখা গেল, আন্তে বুদিমির একটা পেনাল্টি থেকে গোল কনভার্ট করলেন এবং শেষে লামিন ইয়ামাল নেমে একটা গোল শোধ করলেও শেষ পর্যন্ত 4 নম্বর গোলটা বার্সেলোনা বার্সেলোনা এগেইনস্টে ওসাসুনা স্কোর করেছিল ব্রেটনসের একটা দুর্দান্ত স্ট্রাইকে। মাঝমাঠ থেকে যে স্ট্রাইকটা ব্রেটনস নিয়েছিলেন সেটা কোনোভাবেই ইনাকি পেনিয়া ঠেকাতে পারেননি। বার্সেলোনার অষ্টম ম্যাচটাতে এসে হান্সি ফ্লিক তিনি বার্সেলোনার পারফেক্ট রেকর্ডটা ধরে রাখতে পারলেন না। এই ঘটনা তো ঘটারই কথা ছিল। বার্সেলোনার যে পারফেক্ট স্টার্টটা বার্সেলোনা পেয়েছিল সেখানে একটা জিনিস খুবই বোঝা যাচ্ছে যে তার প্লেয়ারদেরকে তিনি ওভার ইউজ করছেন। লামিন ইয়ামালকে কনস্ট্যান্টলি নামানো হচ্ছে, রাফিনিয়াকে নামানো হচ্ছে, প্লেয়ারদের উপর লোড পড়ে যাচ্ছিল। সেই একটা ম্যাচেই যখন সবাইকে তিনি বেঞ্চ করলেন সেই ম্যাচটাতেই তালটা কেটে গেল। এবং গতকালকে তো আমরা স্টার্টিং 11ই তো দেখলাম লামিন ইয়ামালও নাই, রাফিনিয়া এই দুজনেই হচ্ছে গিয়ে নাই। তারা নামলেন কখন? সেকেন্ড হাফে যে তারা নামলেন। এরপর হচ্ছে গিয়ে ইয়ামাল তিনি এই ম্যাচেও গোল করলেন। ওভারঅল লা লিগায় এই সিজনে তার 4টা গোল 5টা অ্যাসিস্ট হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করেন, লাস্ট সিজনে লামিন ইয়ামাল পুরো সিজনটাতে করেছিলেন 5টা গোল 5টা অ্যাসিস্ট। এই সিজনের শুরুতে যখন তিনি রেগুলার খেলছেন স্টার্টিং 11-এ তখনই আসলে সেই জিনিসগুলো তিনি ঘুরিয়ে দিচ্ছেন। তবে এই ম্যাচে বার্সেলোনার জন্য মনে হয় একটা রিয়ালিটি চেক যদি আমরা বলি, সেই রিয়ালিটি চেকটা বার্সেলোনাকে করতে হয়েছে। কারণ ওভার ইউজ যখন হচ্ছে আপনার প্লেয়ারদেরকে করতে হবে তখন আপনার হচ্ছে ওই ধরনের স্কোয়াডের থেকেও আসলে সাপোর্টটা পাওয়া লাগবে। স্কোয়াডে তো সাপোর্ট দেওয়ার মতো বার্সেলোনা এই সিজনেও আসলে ভুগছে। দেখেন, বার্সেলোনার গতকালকের যেই সিচুয়েশন যদি পরিসংখ্যানটা দেখি আমরা, ওসাসুনা বল পজিশন রেখেছে 25%, কিন্তু আপনি যখন দেখবেন যে ওসাসুনা 11টা শটস নিয়েছে, এর মধ্যে 5টাই ছিল অন টার্গেট, তার মধ্যে 4টা গোল হয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে যে বার্সেলোনাকে কি পরিমাণ তটস্থ থাকতে হয়েছে ওসাসুনার আক্রমণ সামলাতে গিয়ে। বিশেষ করে ব্রায়ান জারাগোসা এবং আন্তে বুদিমির যেভাবে আসলে জুলস কুন্দেকে ভুগিয়েছেন, স্পেশালি ব্রায়ান জারাগোসার কথা বলতেই হয় একটু। সেটা হচ্ছে ব্রায়ান জারাগোসা শেষ যখন বার্সেলোনার সাথে খেললেন, তিনি তখন গ্রানাদার প্লেয়ার ছিলেন, তখনও তিনি বায়ার্ন মিউনিখে যাননি, তখনও সেই ম্যাচে তিনি 2টা গোল করেছিলেন। এরপর তিনি বায়ার্ন মিউনিখে গেলেন, মিউনিখে যে তিনি খেলতেও পারলেন না, তাকে আবার লোনে ওসাসুনায় পাঠানো হলো। তিনি এর মাঝখানে আর কোনো গোল করেননি। এই বার্সেলোনার সঙ্গে তিনি আবারও গোল করার স্ট্রিকটা কন্টিনিউ করলেন, আন্তে বুদিমিকে দিয়ে গোল করালেন। সমস্যাটা হচ্ছে আসলে বার্সেলোনার আপনি ব্যাকলাইনটা যদি দেখেন, গতকালকে খেলেছেন, পাউ কুবার্সি খেলেছেন, সেখানে তার সঙ্গে খেলেছেন নতুন যে সেন্টার ব্যাক, তার সেকেন্ড ম্যাচ ছিল সিনিয়র ডেবিউ হিসেবে, লাস্ট ম্যাচে ডেবিউ হয়েছিল, নামটা আমার এক্স্যাক্টলি মুহূর্তে মনে আসছে না, কিন্তু ওই যে ইনএক্সপিরিয়েন্স সব কিছু মিলেই কিন্তু আসলে বার্সেলোনা কালকে এই টেম্পোটা আর ধরে রাখতে পারেনি। যেটা হান্সি ফ্লিক আসলে স্বীকার করে নিচ্ছেন, নিজের কাছে তিনি দায়টা নিয়ে নিচ্ছেন এই হারের। বলছেন যে তিনি যেভাবে তার প্লেয়ারদেরকে ইউজ করেছেন তিনি অতিরিক্ত একটু নির্ভর করে ফেলেছেন। এখন এই হারের দায়টাও তিনিও মেনে নিচ্ছেন যে আমাদের ইনজুরিতে থাকা ফুটবলারদের সংখ্যা অনেক, কিন্তু এটা বলে দায় চাপাবো না তাদের দিকে। আমাদের বর্তমান স্কোয়াডটা একবার দেখুন, আমাদের 3 জন মাত্র মিডফিল্ডার রয়েছে, একজন ডিফেন্ডারকে মিডফিল্ডে খেলানো হচ্ছে, এখন এটা মেনে নিতে হবে। লাইক এরিক গার্সিয়া 2টা ম্যাচ মেইনলি আসলে যিনি সেন্টার ব্যাক তাকে মিডফিল্ডে আনা হয়েছে। গতকালকের ম্যাচেও যদি আপনি দেখেন কাসাদো এবং হচ্ছে পেড্রি, এই দুজন আসলে খেলেছে। বার্সেলোনায় 5 জন মিডফিল্ডার এই মুহূর্তে ইনজুরিতে রয়েছেন। দ্যাটস ট্রু, সবশেষে আপনি হিসাবটাও যদি করেন, দানি ওলমো তিনি পড়লেন ইনজুরিতে, এর আগে থেকেই তো আপনার হচ্ছে সেই জায়গায় গাভি, মার্ক বের্নাল রয়েছেন, ফার্মিন লোপেজ রয়েছেন, ফ্র্যাঙ্কি ডি ইয়ং রয়েছেন। কাকে রেখে কার ওপর আপনি আসলে খেলাবেন? কারণ এই 5 জনকেই তো আপনি পাচ্ছেন। এর মধ্যে আপনি গাভি,
ডিয়ং, দানি ওলমো, এরা তিনজন মূল স্কোয়াডের প্লেয়ার, অর্থাৎ Exactly. এরা যখন অ্যাভেলেবল থাকবে তখন আপনি অবশ্যই এদেরকে দিয়ে শুরু করাবেন। বের্নালের উপর ভরসা করা হচ্ছিল কারণ হি ওয়াজ আউটস্ট্যান্ডিং ইন দ্য মানে এই সিজনটাই আপনার কিন্তু স্টার্ট তার করেছিল। বয়স মাত্র 17, তো আপনি যখন ওইরকম একটা হোল্ডিং রোলে খেলাচ্ছেন 17 বছর বয়সের একজনকে, ওই জায়গাটা খুবই ইন্ডাস্ট্রিয়াস, তাকে খুবই সবসময় অ্যালার্ট থাকতে হবে, সবসময় বিভিন্ন জায়গায় থাকতে হবে। সো ওই প্রেশারটা যখন একজন 17 বছর বয়সী প্লেয়ারকে নিতে হয় সেটা অতিরিক্ত হয়ে যায়, এবং সেটাও আসলে অতিরিক্ত হয়ে যাচ্ছিল লামিন ইয়ামালের উপরও, সেটা লেভানডস্কির উপরও অনেক অতিরিক্ত হয়ে যাবে। হান্সি ফ্লিক কিন্তু লেভানডস্কিকেও রেস্ট দেওয়ার কথা বলছেন সামনে। রাফিনিয়া আর লামিন ইয়ামালকে দুইজনকেই আসলে একই ম্যাচে বসিয়ে দেওয়াটা মনে হয় আসলে হান্সি ফ্লিকের জন্য খুব ভালো সিদ্ধান্ত ছিল না। যেটা হতে পারতো যে লা লিগাতে আপনি যখনই ম্যাচ খেলবেন, লা লিগার প্রত্যেকটা অপোনেন্টই খুবই ডিফিকাল্ট। আপনি যখন দেখবেন যে অসাসুনা তারা টেবিলে 6 নম্বরে এখন বসে আছে, মায়োরকা বসে আছে 4 নম্বরে, তার মানে দে উইল ট্রাই টু প্লে এগেনস্ট ইউ। এমন না যে ধরে বেঁধে খেলে দলকে আটকে দিবে, ব্যাপারটা কিন্তু এরকম না। সো যদি এই রোটেশনগুলো তিনি 3-4টা ম্যাচ আগে থেকে একজন করে শুরু করে দিতেন তবেই হয়তো সেটা ভালো হতো আই থিঙ্ক। এবং এর ফলে যেটা হয়েছে, বার্সেলোনা 8 ম্যাচে 24 পয়েন্ট তাদের হয়নি, 21 পয়েন্ট রয়েছে। রিয়াল মাদ্রিদের সাথে ব্যবধানটা আসলে বার্সেলোনার কমে গেছে, যদিও আজকে রাতে রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের খেলা রয়েছে। মায়োরকা 4 নম্বরে, 5 নম্বরে ভিয়ারিয়াল, ওসাসুনা রয়েছে 6 নম্বরে, যারা এই ম্যাচ জিতেই আসলে উঠে এসেছে পয়েন্ট টেবিলের 6 নম্বরে। একটা জিনিস খেয়াল করুন, বার্সেলোনা 21, রিয়াল 17, অ্যাটলেটিকো 15। আজকে রাতে এই মানে 2 এবং 3-এর মধ্যে চেঞ্জ হতে পারে, এবং একের সাথে ডিসটেন্সটা আসলে আলটিমেটলি কমে যেতে পারেন, কারণ আজকে রাতেই তো মাদ্রিদ ডার্বি। যখনই আপনি একটা ম্যারাথনে থাকবেন, লিগের ম্যারাথনে, তখনই আসলে অপরচুনিটি খুবই ইম্পর্টেন্ট। আপনি কখন অপরচুনিটিটাকে সিক করে নিচ্ছেন। হান্সি ফ্লিক দুর্দান্ত একটা স্টার্ট করেছেন। আমরা 3টা ক্লাব নিয়ে খুব বাজে কথাবার্তা বলেছি, এক হচ্ছে বার্সেলোনাকে নিয়ে, একটা চেলসি এবং ম্যানচেস্টার ইউনাইটেড। সেই কথায় তিনি ভুল প্রমাণ করেছেন, এবং এই হারটাকে আপনি মাফ করতে পারেন যে এটা ঠিক আছে, এটা হওয়ারই কথা ছিল, সেটা মানে ওয়ান্স ইন আ ওয়াইল আসারই কথা ছিল, এসে গেছে, দ্যাটস ফাইন। এখন রিয়ালিটিতে কিন্তু আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের আউটিংটাও তো ভালো হয়নি, ফার্স্ট আউটিংটা, এবং এরপর তারা আবার লিগে যখন হচ্ছে রিটার্ন হওয়ার পর এই ম্যাচটায় তারা হারলো, মাঝখানে একটা ম্যাচ তারা অবশ্য জিতেছে, এই ম্যাচটায় তারা হচ্ছে আবার হারলো। মানে 3 ম্যাচের মধ্যে কিন্তু 2টা ম্যাচ বার্সেলোনার ফেভারে রেজাল্ট আসে নাই, বার্সেলোনার ফেভারে রেজাল্ট আসেনি। রিয়ালিটি চেকটা যেটা কথা বলছেন সেটা একটু তাড়াতাড়ি আসা দরকার ছিল। সো চ্যাম্পিয়ন্স লিগে একটা হার, লা লিগায় একটা হার, সো এখন মোটামুটি তারা ওই হিসাবটা করেই বাস্তবতা বুঝে আগাতে পারবে। চ্যাম্পিয়ন্স লিগে আপনার ইয়াং বয়জের সঙ্গে ম্যাচ আছে, সো ওটা ধরে নিতে পারেন যে সব কিছু মিলে হয়তো পার করা যাবে, কিন্তু সামনে আপনার পরের মাসে ওই ম্যাচটা কিন্তু আছে, বায়ার্ন মিউনিখের সঙ্গে ম্যাচ আছে রিয়াল মাদ্রিদের সঙ্গে। সো সবকিছু যেহেতু আগেই হয়ে গেছে, হার মেনে নিয়েছে, সো এখন আপনি পরের দিকে তাকাতে পারেন সবকিছু মিলে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.